3 ঘন্টা পর কুয়েত মৈত্রী হলে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু। সিলমারা ব্যালট পাওয়ায় প্রভোস্ট বরখাস্ত, রোকেয়া হলে বিক্ষোভ, অন্য হলে উৎসব মুখরভাবে চলছে ভোট। দুপুরে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্স, বিআরটিসিকে 1100 বাস ট্রাক সরবরাহ সহ 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। ঢাকা সদরঘাটে যাত্রীবাহী নৌকা ও 3টি খেয়াঘাট সরাতে বিআইডব্লিউটি এর অভিযান, নির্দিষ্ট করে দেয়া হচ্ছে পারাপার। নৌকাডুবিতে 6 জনের মৃত্যুর পরে এই উদ্যোগ। হালদা নদীকে ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরে পানি সমস্যা সমাধানের পরিকল্পনা ওয়াসার, গতিপ্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এবং রোহিঙ্গাদের ঘিরে বিভিন্ন এনজিওর দখলে কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেল, বিরূপ প্রতিক্রিয়া, ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। ডাকসু নির্বাচনে ছাত্রীদের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে সিলমারা ব্যালট পেপার পাওয়ার প্রমাণ মেলায় প্রায় 3 ঘন্টা পর এ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন রাতেই ব্যালট পেপারে সিল মেরে রাখা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় এই ঘটনায় হল প্রভোস্টকে বরখাস্ত করে নতুন প্রভোস্ট হিসেবে ডক্টর মাহবুবা নাসরিনকে নিয়োগ দিয়েছে প্রশাসন। সকাল 8টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা অভিযোগ করেন অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি সিলমারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরে বিক্ষোভ শুরু করেন তারা। সিলমারা ব্যালট পেপার গণমাধ্যমের সামনে তুলে ধরেন শিক্ষার্থীরা। দৌড় দিয়ে ওই পাশের রিডিং রুম যেটা, সেখানে গিয়ে ভিতর থেকে দরজা লেগে দেয়। এখানে হল প্রশাসন, প্রক্টর এবং আমাদেরকে ছাত্রলীগের নেত্রী কর্তৃক বাধা দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসাররাও ছিল সেখানে। ব্যালট পেপার দেখানো হচ্ছিল না, ব্যালট বক্স দেখানো হচ্ছিল না। এখানে 6টা, অন্যান্য 6টা হলে দেখানো হয়েছিল, আমাদের হলে দেখানো হয় নাই। ভোট শুরু আমরা করতে দেয়নি। এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। দেখতে চাইছে, ফোর্স করা হয়েছে, তখন ব্যালট বক্স নিয়ে পিছনে চলে গেছে। এখানে আগে থেকেই ছাত্রলীগের যে ভিপিজিএস প্রার্থী ছিল তাদের সিল মারা ছিল। এই সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তা। পরে তারা জানান অভিযোগের সত্যতা পাওয়া গেছে, আর এই কারণে ভোট গ্রহণেের সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার কথাও জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিয়ম হয়েছে সেটা তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা গ্রহণযোগ্য নয়। সময় বাড়িয়ে দেওয়া হবে, আর সময়ের যদি ভোট দিয়ে শেষ না করতে পারে ওই সময়ের মধ্যে আমাদের এই হল গেটের মধ্যে যারা থাকবে যত সময় লাগে তত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে যেন কোনো কার্যক্রমে আমাদের স্বাভাবিকভাবে চলে। পরে প্রশাসনের হস্তক্ষেপে সকাল 11:10 থেকে এই কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি সুষ্ঠু হয় এবং আমরা ভোট দিতে পারায় আমরা অনেক আনন্দিত। 28 বছর পরে একটা নতুন ইতিহাসের আমরা সাক্ষী হতে পারছি, আর আমার সবচেয়ে ভালো লাগছে। আমরা চাই যে এমন কেউ আসুক, যোগ্য আসুক, যে হচ্ছে আমাদের হলকে প্রতিনিধিত্ব করতে পারবে। অনেক ভালো লাগছে যে আমি স্বচ্ছভাবে ভোট দিতে পারছি। অ্যাটলিস্ট ঝামেলার পরে ভোটটা হচ্ছে, এটাই অনেক বড় পাওয়া, এবং মোটামুটি সুষ্ঠুভাবেই হচ্ছে মনে হলো। ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় 43,000। এর মধ্যে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ভোটার সংখ্যা 1920 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কুয়েত মৈত্রী হলের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, শাফিন, এখন এই মুহূর্তে কুয়েত মৈত্রী হলের চিত্র যদি আপনাকে আমি বলি, সেটি হচ্ছে এখনকার অবস্থা থেকে বোঝার উপায় নেই যে সকালবেলাতে এরকম একটি বিক্ষোভ এখানে হয়ে গেছে। সকালবেলাতে এরকম সিলমারা ব্যালট পেপার উদ্ধারের পর এখানে শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছিলেন, কারণ আমরা দেখেছি 11:10 থেকে ভোট গ্রহণের সিদ্ধান্তটি যখন হয় তার থেকে আপনার 10-15 মিনিট আগে থেকেই এই হলের যারা ভোটাররা আছেন, নারী শিক্ষার্থীরা, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছেন এবং এই মুহূর্তে তারা উৎসব মুখর পরিবেশে এখানে ভোট দিচ্ছেন। ভোট গ্রহণ শুরু হওয়ার পর বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে, যারা ভোট দিয়ে বের হয়ে এসেছেন কিংবা যারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। সবাই বলছেন যে ডাকসু নির্বাচনে তারা ভোট দিতে পেরে তারা খুবই সন্তুষ্ট এবং এই পরিবেশটা যাতে ধরে রাখা যায় সেই জন্যই তারা প্রশাসনের প্রতি অনুরোধ
রাখছেন। এবং আমরা দেখছি যে আপনি যে নতুন যিনি প্রভোস্ট এখানে এসেছেন অধ্যাপক মাহবুবা নাসরিন, তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই যে ভোটটি সেই শিক্ষার্থীদের ভোটটা যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে দিতে পারে সে বিষয়টি তিনি তদারকি করছেন। শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলছেন, শিক্ষার্থীদের কোনো সমস্যা আছে কিনা সে বিষয়গুলো তুমি জানতে চাচ্ছেন। তো এই অবস্থার মধ্যেই কিন্তু এখন পর্যন্ত এখানকার যে কার্যক্রম সেটি এগিয়ে চলেছে। আপনাকে জানাতে চাই যে কুয়েত মৈত্রী হলে মোট ভোট রয়েছে আপনার 1920টি। তো শিক্ষার্থীরা যেটি বলছেন যে এখন তারা ভোট দিতে শুরু করেছেন, যে কয়টি বুথ এখানে দেওয়া হয়েছে সেটিতে তারা পর্যাপ্ত বলেই তারা মনে করছেন, কোনো অভিযোগ তাদের কাছ থেকে এখন আর নেই। আর এছাড়া আপনি জানেন যে 6 ঘন্টা ভোট গ্রহণের সময় ছিল, তো এখানে যেহেতু 3 ঘন্টা নষ্ট হয়ে গেছে, 11:10 থেকে শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই সেই 6 ঘন্টা এখানে থাকবে, অর্থাৎ 5:10 পর্যন্ত ভোট নেওয়া হবে। সেটি হচ্ছে উপাচার্য অধ্যাপক আব্দুল সামাদ তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এবং তখনও তিনি সেটিও বলেছিলেন যে যদি 5:10 পরেও কোনো শিক্ষার্থী এই হল চত্বরের ভিতরে থাকেন তাদের ভোটটিও নেওয়া হবে, তারা যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও তারা করবেন। অর্থাৎ ভোট দিতে আগ্রহী, ভোট দিতে ইচ্ছুক কোনো শিক্ষার্থী যাতে ভোট না দিয়ে ফেরত যেতে না হয় সে ব্যবস্থা তারা নিশ্চিত করেছেন। তো এইভাবেই কিন্তু এখন পর্যন্ত এখানকার যে কার্যক্রম সেটি এগিয়ে চলেছে। এর আগের ধাপগুলো আপনি জানেন যে সকালবেলাতে এখানে শিক্ষার্থীরা আপনার সিল দেয়া ব্যালট পেপার উদ্ধার করেছিলেন, সেটি নিয়ে তারা গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন। তারা হলের ভিতরে এবং হলের সামনের রাস্তায় তারা বিক্ষোভ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপাচার্য এসেছিলেন, প্রক্টর এসেছিলেন, তাছাড়া আপনার যে চিফ রিটার্নিং অফিসার যিনি অধ্যাপক মাহফুজুর রহমান তিনি এসেছিলেন। তারা শিক্ষার্থীদের কথা শুনেছেন, শিক্ষার্থীর দাবি দেওয়া তারা শুনেছেন এবং অভিযোগের সত্যতা মিলেছে বলে তারা সেই ব্যাপারে কিছু ব্যবস্থা নিয়েছেন। এবং ভোটটি যাতে আজকে নিরাপদে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থা তারা করেছেন। এবং উপাচার্য কিন্তু বলেছেন এরপরেও তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন, সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি তারা নেবেন। তবে এখানে একটা বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে এই যারা বিক্ষোভ করেছিল যেসব শিক্ষার্থীরা তারা যেটি বলেছিলেন যে এখানে একটি প্যানেল তারা বাতিল চেয়েছিলেন, কিন্তু এই উপাচার্য বলেছেন সেইটি আসলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব না। মূলত তারা হচ্ছে আজকে যাতে শিক্ষার্থীরা নিরাপদে তাদের ভোটটা দিতে পারেন সেই ব্যবস্থাটাই করেছেন এবং এখন পর্যন্ত সেভাবেই ভোটের কার্যক্রম এগিয়ে চলেছে। তো কুয়েত মৈত্রী হল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। শাফিন। কুয়েত মৈত্রী হলের সামনে থেকে রিপোর্টার খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতির সবশেষ খবর। এদিকে বেগম রোকেয়া হলে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, ভোট গ্রহণ বন্ধ রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। বেলায়েত, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদেরকে। আপনাকে একটু বলে রাখি যে ভোট গ্রহণের যখন 4 ঘন্টা অতিবাহিত হচ্ছিল তখন কিন্তু এই রোকেয়া হলে আমরা দেখেছি যে কিছুক্ষণ ঝামেলার কারণে ভোট গ্রহণটি সাময়িকভাবে স্থগিত করা আছে। তবে এটি আসলে ঘোষণা দিয়ে স্থগিত করা হয় নাই। আমরা দেখছি যে ছাত্রলীগ কর্মী এবং কোটা সংস্কার আন্দোলনকারীর যে দুটি প্যানেল রয়েছে এই দুটি প্যানেলের মুখোমুখি অবস্থানের কারণে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি যে ছাত্রলীগ কর্মীদের পাশাপাশি যারা কোটা সংস্কার আন্দোলনকারী আছে তারা পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছে এবং তাদের অভিযোগ হচ্ছে একটি কেন্দ্রে একটি কক্ষে তালাবদ্ধ আছে, সেই তালাবদ্ধ কেন্দ্রে কি আছে এটি তারা দেখতে চেয়েছেন। এই বিষয়টি নিয়েই অভিযোগ পাল্টা অভিযোগ, যদিও ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে এই অভিযোগগুলো বানোয়াট। এর বাইরে এখন পর্যন্ত আমরা বাড়তি কোনো কারণ এখনো জানতে পারিনি। আমরা একটু আগে দেখেছি যে কোটা সংস্কার আন্দোলনের প্যানেলে অর্থাৎ সাধারণ শিক্ষার্থী পরিষদের যে ভিপি প্রার্থী নুরু, সেই নুরুকে আমরা দেখেছি যে আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তাকে আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থী তাকে কাঁধে তুলে এখান থেকে কোটা এই রোকেয়া হল থেকে বের করেছে। তবে এখানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি অর্থাৎ ছাত্রলীগের যিনি ভিপি প্রার্থী রেজাউল হক চৌধুরী শোভন রয়েছেন ছাত্রলীগের শোভন রয়েছেন, বিপি প্রার্থী জিএস প্রার্থী গোলাম রাব্বানী তারা রয়েছেন। তারা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। আমরা এখন পর্যন্ত আসলে তাদের কারোর সঙ্গে সে অর্থে কথা বলতে পারিনি। মূল ঘটনাটি আসলে কি হয়েছে সেটিও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে এখনো যে ভোট কক্ষে ভোট গ্রহণ কার্যক্রমটি এখনো বন্ধ রয়েছে এবং ছাত্রলীগ কর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছিল, কিন্তু এই ভোট গ্রহণকে প্রশ্নবিদ্ধ করার জন্যই কোটা আন্দোলনকারীরা
কোটা আন্দোলনকারীরা তারা মিথ্যা অভিযোগ তুলেছেন বলে ছাত্রলীগের কর্মীদের পক্ষে দাবি করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রলীগের কর্মীরা এখানে এসে এখনো বিক্ষোভ করছেন এবং তারা দাবি করছেন যে ভোট গ্রহণ কার্যক্রম যেন চালু করে দেওয়া হয়। তো এর বাইরে এই মুহূর্তে কথা বলছেন এখানে ছাত্রলীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক যিনি জিএস প্রার্থী ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানী, তিনি কথা বলছেন। আসলে আমরা একটু তার কাছ থেকে একটু শুনতে চাই আসলে পুরো বিষয়টা কি হয়েছে। সহকর্মী বিলায়েত হোসেন জানাচ্ছিলেন আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে সেখানকার পরিস্থিতির সবশেষ খবর। এদিকে অন্য হলগুলোতে উৎসব মুখর পরিবেশেই চলছে ভোট গ্রহণ। প্রতিটি হলেই ভোটারদের দীর্ঘ লাইন। প্রায় 3 দশক পর ডাকসু নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে ছাত্র সংগঠনগুলো রয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং তারা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে ছাত্র দলের ভিপি প্রার্থী মুস্তাফিজুর রহমান নির্বাচনে কারচুপির অভিযোগে নিজের ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের সকালটি অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের একটি হল বাদে বাকি 17টি হলে উৎসাহ নিয়ে চলছে ডাকসু নির্বাচন। দুপুর 2টো পর্যন্ত ভোট প্রদানের পর ভোট গণনা শুরু হওয়ার কথা। প্রায় 3 দশক পর ডাকসুর সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। প্রথমত ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ভোটটি অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বের বটে। তো আমরা ঐতিহাসিক সেই সাক্ষী হতে যাচ্ছে, এটা খুবই আনন্দের। একজন শিক্ষার্থী ভোট দিচ্ছেন 38টি ক্যাটাগরিতে, এ কারণে সময় লাগছে খানিকটা বেশি। তবে তা নিয়ে আক্ষেপ বা অভিযোগ নেই কারোরই। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষ আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। আমি এমন ছাত্র প্রতিনিধি চাই যে আমাদের আশাগুলো পূরণ করবে। যদিও পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। আমি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। বাংলাদেশ ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজেদের সংগঠন মনে করে, তারুণ্যের সংগঠন মনে করে আমাদের দেশরত্ন শেখ হাসিনার দিকে তাকিয়ে তারা বাংলাদেশ ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করার এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে আপনার যে একটি ভোট ডাকাতির নির্বাচন, আপনার মেকানিজমের একটি ইঞ্জিনিয়ারিং এর একটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, ওইটার প্রতিবাদ স্বরূপ আমি এখন পর্যন্ত আমার সিদ্ধান্ত হচ্ছে আমি ভোটদান থেকে বিরত থাকবো। তাদেরকে বলা হয়েছে যে তারা যেন ভোট দিতে যে টাইম ওয়েস্ট করে এবং ভোট দিয়ে আবার যেন লাইনে দাঁড়ায়। তো আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যাপারটি জানিয়েছি, কারণ এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে বাইরের একজন ভোটার এসে লাইনে দাঁড়িয়ে তো বিরক্ত হয়ে ভোট দিতে না পেরে সে চলে যাবে। ভোট গ্রহণ প্রক্রিয়া খুব স্লো হচ্ছে। আর দ্বিতীয়ত যারা ভোট দিচ্ছে, কারণ আপনি কে ভোট দিচ্ছে কে ভোট দিচ্ছে না সেটা মার্ক করার কোনো ব্যবস্থা নেই। এখানে আইডি কার্ড পাস করে দিচ্ছে, আর আইডি কার্ড তো পকেটে থাকলে বোঝা যায় না। ভিপি পদে 21, জিএস পদে 14 এবং এজিএস পদে লড়ছেন 13 জন প্রার্থী। অন্যদিকে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 43,255 জন। কড়া নিরাপত্তা রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায়। ভোট গ্রহণ শেষে ভোট গণনা হবে OMR মেশিনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জিয়া হলে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন এবং সুফিয়া কামাল হলের সামনে আছেন রিপোর্টার মৌসুমী মৌ। ডাকসু নির্বাচনের আরও খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব ইকরামের কাছে। ইকরাম। শাফিন, আমি আছি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে। সবগুলি হলে মোটামুটি এক ধরনের অভিযোগ যে লাইনগুলো সামনে এগুচ্ছে না। তো আমাদের সাথে আছেন জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর জিয়া রহমান। আমরা তার কাছে জানতে চাইবো, স্যার একটা অভিযোগ আসছে যে লাইনটা এগুচ্ছে না, আপনি কি বলবেন এটা নিয়ে? আপনি এসে দেখেন লাইন এগুচ্ছে কি এগুচ্ছে না। আমাদের মধ্যে 8 থেকে 900 ভোট হয়ে গেছে। কাজেই আমাদের এখানে স্পেসটা ছোট, সেই কারণে এখানে বেশ কিছু ছাত্র আছে, বাট আমরা রেশনিং করছি। আমরা এখানে যেহেতু এখানে জটলা হচ্ছে, জটলা দূর করার জন্য আমরা কিছু লোকজনকে ঢুকাচ্ছি যাতে লাইনটা অনেক বড় হয়। ওখান থেকে লাইনটা একটু কমে গেলে এখান থেকে আবার আমরা সেখানে দিচ্ছি। সেক্ষেত্রে যদি 2টার মধ্যে লাইন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? 12টা পর্যন্ত আমরা ভোট নিব যদি 2টার মধ্যে থাকে।
আমাদের এখানে কোনো ছাত্রদের রাইট, এটা ছাত্রদের রাইট, এই রাইট আমরা ভঙ্গ করব না, ভঙ্গ করব না। এখানে কেউ যদি এগুলা কৃত্রিম জটিলতা তৈরিও করে তার কোনো লাভ নাই, কারণ এখানে হয়তো ছাত্রদের হয়তো একটু কষ্ট হচ্ছে, সেটা হয়তো আমাদের রিসোর্সের অপ্রতুলতা, কারণ আমাদের প্রচুর জায়গায় স্পেস নাই, আমাদের রুমটাও ছোট। বাট আমরা কিন্তু, আমি আপনাকে বললাম প্রায় 8 থেকে 900 ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে, তো এটা আগাচ্ছে না। আপনার হলে ভোটার কত? 2257 আমাদের ভোটার, তার মধ্যে আপনি বলছেন যে অর্ধেকের মতো কাস্ট হয়ে গেছে। আপনি মানে এটা আমি একটু আগেই আমি খোঁজ নিয়ে আসলাম, তো কাজে আমরা আশাবাদী। এবং আমরা বারবার বলছি যে আমাদের ছাত্ররা যারা দুটোর মধ্যে এখানে কম্পাউন্ডের মধ্যে থাকবে, তারা রাত 10টা 12টা হলেও আমরা এখানে ভোট নিব, দ্যাট ইজ আওয়ার কমিটমেন্ট। এবং এটা আমাদের ছাত্রদের রাইট। তাদের হয়তো একটু কষ্ট হচ্ছে, এটা কিছু করার নাই। বাংলাদেশ, এখানে সবাই ভোট দেওয়ার জন্য প্রচুর ভোটার এসছে, দ্যাটস দ্য রিয়ালিটি। আমি মনে করি এই ভোটাররা আসার কারণে হয়তো একটু কিউটা বড় হয়ে গেছে, বাট এটা সবাই ভোট দিতে পারবে, এটা কোনো আমি সমস্যা মনে করছি না। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। শুনছিলেন যে জিয়া হলের প্রভোস্ট বলছিলেন যে এখানে কৃত্রিম সংকট নয়, কেউ যদি সৃষ্টির চেষ্টাও করে তাহলে সেটা তারা বলছেন সব যে প্রার্থী আছে, সব ভোটার যারা আছে তাদের ভোট শেষ না হওয়া পর্যন্ত তারা ভোট গ্রহণ চালাবেন। এবং তিনি বললেন যে যদি লাইন থাকে সেক্ষেত্রে রাতের 12টা পর্যন্ত ভোট গ্রহণ সম্ভব, তিনি সে কথাই বলছেন। তবে এখানকার ছাত্র যারা আছেন, এখানে লাইনে দাঁড়িয়ে আছেন, তারা বলছেন যে দীর্ঘকাল লাইনে দাঁড়িয়ে থাকার ফলে তাদের একটু কষ্ট হচ্ছে। তবে এখানকার হল কর্তৃপক্ষ বলছেন যে তাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য তাদের প্রত্যেকের ভোট নেওয়া হবে। তো সব মিলিয়ে ছেলেদের হলগুলোতে আমি মোটামুটি একই ধরনের চিত্র দেখেছি, যে এই একটা অভিযোগই মূলত আমরা দেখতে পেয়েছি যে লাইনে এগুচ্ছে না। তাছাড়া মোটামুটি সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে আমাদেরকে সবাই জানিয়েছে। এবং ভোটার তারা বলছেন যে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, যেহেতু 28 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের জন্য তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই ভোটটি তারা প্রয়োগ করতে পারছেন। তো আমরা এখন যাব সুফিয়া কামাল হলে, সেখানে আছেন আমাদের রিপোর্টার মৌসুমী মৌ। একরাম, 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র সংগঠন নির্বাচন ডাকসু, এবং এই মুহূর্তে আমি রয়েছে সুফিয়া কামাল হলে। তো অবস্থানগত বিষয়টি যদি একটু বলি, যে কার্জন হলের ঠিক উল্টো পাশে হচ্ছে আসলে এই সুফিয়া কামাল হল। এবং আপনাকে যদি একটু বলি যে আসলে এখন প্রায় 12টারও বেশি সময় পার হয়ে গেছে। সকাল 8টা থেকে 2টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলার কথা। সকাল 8টা থেকে এখানে কিন্তু ভোট শুরু হয়েছে, এবং আমরা জানি যে আসলে কিছু হল সংসদের কিছু প্রার্থীদের আসলে বিক্ষোভের মুখে এখানে সাময়িক বন্ধ ছিল, 30 মিনিটের মতো বন্ধ ছিল। এরপরে কিন্তু পুনরায় আবার ভোট গ্রহণ চালু হয়। তো যদি আমি একটু দেখাই যে আসলে এখানে প্রার্থীদের যে লম্বা লাইন, যদি বলি যে আসলে একদম ভোট কেন্দ্রের বুথের মুখ থেকে এটি যে লাইনটি যে শুরু হয়েছে, এটি কিন্তু কি বলবো, এখানে সবাই অনাবাসিক শিক্ষার্থী। যারা সাধারণত হলে থাকে আবাসিক, তারা তো সবার আগেই আসে। ও একটু জানিয়ে রাখি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট তো আসলে 43,500 শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে 16,000 শিক্ষার্থী হচ্ছে নারীদের হলে। এবং এই বিশাল অংশটাই কিন্তু ভোটের পরিমাণটা নির্ধারণ করবে, বা কে বিজয়ী হবে সেটি নির্ধারণ করবে। 16,000-এর সংখ্যাটাকে ভোট ব্যাংক মনে করছেন প্রার্থীরা। তো যদি বলি যে আসলে এখানে বিশাল লম্বা লাইন, এবং এই লাইনটি মোটামুটি হচ্ছে যে আমরা যদি বুথ থেকে শুরু করি, গেটে তো লম্বা লাইন রয়েছে, এটা কিন্তু একদম হচ্ছে মূল রাস্তা। এরপরও হচ্ছে যে এটা মোটামুটি হাইকোর্টকে ছাড়িয়ে গেছে, এত লম্বা লাইন আপনি বুঝতে পারছেন। আর রয়েছে মাত্র প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় রয়েছে। তো এই 2 ঘন্টার মধ্যে আসলে এত বিশাল জনসংখ্যা কি করে ভোট দিবে, এটাও একটা সংশয় রয়েছে। যদিও বা আমরা প্রাধ্যক্ষের সাথে কথা বলেছিলাম, তিনি যেটা বলেছে যে আসলে একটা মেয়েও যদি লাইনে থাকে, যারা 2টার আগ পর্যন্ত লাইনে দাঁড়াবে তারা আসলে ঠিকমতো ভোট দিতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু 38 জনকে আসলে ভোট দিতে হচ্ছে এবং এরা প্রত্যেকেই প্রায় অনভিজ্ঞ, তো এত অল্প সময়ে এত অধিক ভোট দেওয়ার কারণেই আসলে এই এত বিলম্ব হচ্ছে বলে মনে করছেন হল প্রাধ্যক্ষ। আর মোটামুটি হচ্ছে আমরা আশেপাশে যে হলগুলোতে দেখেছি, শহীদুল্লাহ হল, অমর 21 হল, সেখানে এই মুহূর্তে আসলে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আর সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছে, আসলে ডাকসু আসলে সাধারণ শিক্ষার্থীদের, যে ডাকসুতে যিনি মনোনীত হবেন এটি তাদের ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীর ডাকসু তিনি, এবং তিনি সবার দাবি দেওয়া মানবেন, সবার হবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। কবি সুফিয়া কামাল হল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। সুফিয়া কামাল হলের সামনে থেকে সহকর্মী মৌসুমী মৌ। এর আগে ইকরাম হোসেন জানাচ্ছিলেন জিয়া হলের সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের পক্ষ থেকে বিআরটিসিকে 1100টি বাস ও ট্রাক সরবরাহ সহ বাংলাদেশের 4টি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করবেন। দুই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় বেলা
1:10 নিজ নিজ গণভবন থেকে এই প্রকল্পগুলো উদ্বোধন করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। কার্যালয় সূত্রে আরও জানানো হয়, ভারত সরকারের অনুদান অর্থায়নের আওতায় জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় 36টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভারত সরকারের অনুদান সহায়তার আওতায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভায় 11টি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট উদ্বোধন করবেন। সার্ক দেশগুলোতে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক NKN সম্প্রসারণের আওতায় বাংলাদেশে NKN সম্প্রসারণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন হাসিনা মোদি। এদিকে ভারত থেকে প্রাপ্ত ঋণে কেনা 600 বাস ও 500 ট্রাক বিআরটিসিকে সরবরাহ উদ্বোধন করবেন তারা। এ পর্যন্ত বিআরটিসির 47টি বাস ও 25টি ট্রাক বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানা গেছে। বাকি বাস ও ট্রাক চলতি বছরের জুনের মধ্যে আসার কথা রয়েছে। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। হালদা নদীর উপর ভরসা করে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরীর পানি সমস্যার সমাধান করতে চায় ওয়াসা। এ সময়ের মধ্যে 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 4টি পানি শোধনাগার থেকে সরবরাহ করা হবে 46 কোটি লিটার পানি। তবে নদী বিশেষজ্ঞরা বলছেন, পানি সরবরাহের মূলে থাকা হালদা নদীর গতিপ্রবাহ সচল রাখতে আগে ব্যবস্থা নেওয়া দরকার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ তথ্য অনুযায়ী 60 বর্গ মাইলের এই নগরীতে বর্তমানে পানির চাহিদা 35 কোটি লিটার। 2020 সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে 40 থেকে 42 কোটি লিটার। কিন্তু বর্তমানে ওয়াসা মোহরা প্রকল্প থেকে 9 কোটি লিটার, শেখ হাসিনা পানি শোধনাগার 1 থেকে 14 কোটি লিটার এবং গভীর নলকূপ থেকে আরও 4 কোটি লিটার পানি সরবরাহ করছে। তবে আগামী বছরের মধ্যে পানি সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে শুরু হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার 2 এবং শেখ রাসেল পানি শোধনাগারের কাজ। এই দুটি প্রকল্প থেকে পাওয়া যাবে অন্তত 23 কোটি লিটার পানি। শেখ হাসিনা পানি শোধনাগার 2 আমাদের কাজ চলছে, 20 সালে শেষ হবে। সেখান থেকে 14 কোটি লিটার পানি সরবরাহ করার পরে আমাদের পানি উদ্বৃত্ত থাকবে। সমস্ত শহরে পানি সবাই পাবে 24 ঘন্টা। মূলত ভূগর্ভস্থ পানির পরিবর্তে নদীর পানি ব্যবহার করে চাহিদা মেটাতে চায় ওয়াসা, যে কারণে সবগুলো প্রকল্পই হালদা নদীকে কেন্দ্র করেই নেওয়া হচ্ছে। অথচ দূষণ দখল এড়িয়ে হালদা নদীর গতিপ্রবাহ সচল রাখাই এখন মূল চ্যালেঞ্জ। শুধু পানি তোলা না, পানির সোর্সও নিশ্চিত করতে হবে। যেখান থেকে হালদা নদীর পানি উত্তোলন করছে মধুনাঘাট মহারায়, সেখানে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমস্ত বর্জ্য এবং সমস্ত ময়লা আবর্জনা গিয়ে পড়ছে এবং এই নিরাপদ পানির নিশ্চয়তা ওয়াসাকে করতে হবে, নিশ্চয়তা দিতে হবে। গত কয়েক বছরে পানি সরবরাহ তুলনামূলক বাড়লেও নিশ্চিত হচ্ছে না বিশুদ্ধ পানি। অভিযোগ রয়েছে জরাজীর্ণ পাইপলাইন দিয়ে পানি সরবরাহের। লিকেজটা বন্ধ করা উচিত। লিকেজ বন্ধ করলে পানি দূষিত হবে না এবং এর সাথে পানি যে নষ্ট হয়ে যাচ্ছে, অপচয় হচ্ছে, সেটাও কিন্তু হবে না। এই অবস্থায় 2022 সালের মধ্যে 650 কিলোমিটার পুরাতন লাইন পুরোপুরি বদলে ফেলার একটি প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। যেগুলো আপনারা দেখেন রাস্তায় বিভিন্ন জায়গায় লিকেজ, পাইপ ফেটে ফেটে লিক হয়ে যাচ্ছে, আমরা প্রেশার তুলতে পারতেছি না। সেই সমস্ত 650 কিলোমিটার পাইপ সব শেষ করে 22 সালের মধ্যে চট্টগ্রাম একটা উন্নত ওয়াটার সাপ্লাই পরিণত হবে। ওয়াসা বর্তমানে 54টি গভীর নলকূপ চালু রেখেছে। হালদা নদী কেন্দ্রিক প্রকল্প 4টি পুরোদমে চালু হলে গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। হালদা নদী থেকে সংগৃহীত পানি এখানে 6টি ধাপে পরিষ্কার করা হয়। এরপর আরও 2 ধাপে কেমিক্যাল মিশিয়ে পানি পরিষ্কারের পর চূড়ান্ত পরীক্ষা শেষে পাঠানো হচ্ছে গ্রাহকদের কাছে। আর এই শোধনাগারে প্রতিদিন অন্তত 9 কোটি লিটার পানি পরিশোধন করা হচ্ছে। চট্টগ্রামের মধুনাঘাট পানি শোধনাগার থেকে কমল দে, সময় সংবাদ। ঢাকা চট্টগ্রাম রুটের 5টি সহ দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে NID বা জন্ম নিবন্ধন ফটোকপি জমা দেওয়া পদ্ধতি আজ থেকে কার্যকর করা হয়েছে। মূলত টিকিটের কালোবাজারি প্রতিরোধে এই ব্যবস্থা বলে জানিয়েছে রেলওয়ে কর্মকর্তারা। সকাল 8টায় শুরু হয় 20 মার্চ যাত্রার টিকিট বিক্রি। এ সময় চট্টগ্রাম ঢাকা রুটে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা, মহানগর, গোধূলি এবং তুরনার যাত্রীদের NID কার্ড বা পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে টিকিট সংগ্রহ করতে হয়েছে। এছাড়াও ঢাকা সিলেট রুটের পারাবাত এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটের চিত্রা এক্সপ্রেস, ঢাকা পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেসের যাত্রীদেরও একইভাবে টিকিট সংগ্রহ করতে হয়েছে। এদিকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট বিক্রি নিয়ে যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া।
10 দিন আগে যে টিকিটটা দেওয়া হয় অনেকের অনেক সমস্যা থাকতে পারে, তখন সমস্যায় পড়ে যায়। আমি মনে করি যে এটাকে কমাইয়া 5 দিনের মধ্যে নিয়ে আসতে পারলে সবচেয়ে ভালো হয়। এনআইডি সিস্টেমটা রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ, এটা বিলম্বে হলেও এরা করেছে, এটা আমাদের জন্য অনেক ভালো। এনআইডি শো করে সেখানে ইনপুট দিয়ে ওনারা অনেকটা সময় ওইখানে টাইম কিল করে, এইটাকে যদি আরও স্মুথ করা যায়। সিস্টেম এখানে কোনো লাইন নেই, কোনো রাশ নাই, তো যা হচ্ছে আমার চোখে অনেক ভালো। কোনো অবস্থাতেই ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ জমা না নিয়ে যেন কোনো অবস্থায় টিকিট না দেয়, কারণ একজনের আইডি আরেকজন ব্যবহার করে ফলস টিকিট যাতে সংগ্রহ করতে না পারে, যার জন্য সঠিক ব্যক্তি সঠিকভাবে যাতে সেই টিকিট সংগ্রহ করতে পারে সেই ব্যাপার নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। বুড়িগঙ্গার সদরঘাট এলাকায় সব ধরনের যাত্রীবাহী নৌকা ও 3টি খেয়াঘাট সরানোর অভিযান পরিচালনা করছেন বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। রাকিব। শাফিন, সদরঘাটের সবগুলো খেয়াঘাটকে নির্দিষ্ট একটি নৌকার খেয়াঘাটে আনার যে সকাল থেকে প্রক্রিয়া শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলমান। তা আমরা এখন রয়েছি সেই যেটি বলা হয় বিনা স্মৃতি স্নানঘাট, যেটিকে মূলত নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে সদরঘাটের সবগুলো নৌকার জন্য সেখানে। তা আপনি দেখছেন সেই ঘাটটিতে এই মুহূর্তে কিন্তু একটি পন্টুন নিয়ে আসা হয়েছে। আপনি যদি একটু আমি সামনের দিকে দেখাই, বিআইডব্লিউটিএর যে সরকারি পন্টুন সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে। মূলত এখানে এই পন্টুনটি স্থায়ীভাবে বসিয়ে দেওয়া হবে, ঠিক অর্থাৎ পটুয়াখালীর যে লঞ্চ ঘাট যেটিকে বলা হয় ওয়াইজ ঘাট বলা হয় বা সোয়ারি ঘাট বলা হয়, তার ঠিক পাশেই কিন্তু এই পন্টুনটি করা হয়েছে। বিনা স্মৃতি স্নান ঘাট নামে পরিচিত। এখান থেকে ঠিক নদীর ওপার যেটাকে বলা হয় আগানগর, অর্থাৎ এই নির্দিষ্ট জায়গাটির মাধ্যমেই এখন থেকে আজ থেকে বিআইডব্লিউটিএ যে নির্দিষ্ট করে দিয়েছে এখানেই বুড়িগঙ্গায় যে ছোট ছোট নৌকাগুলো চলে কিংবা ট্রলারগুলো চলে তা কিন্তু এখান থেকে চলতে হবে তাদেরকে সুনির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে। এবং কিছুক্ষণ আগে আমরা বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টি এই গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা বিআইডব্লিউটিসির কিছু ওয়াটার বাস রয়েছে, সেই ওয়াটার বাসগুলোকেও কিন্তু নির্দিষ্ট করে দিবে এইখান থেকে যাত্রী এপার থেকে ওপার নেওয়ার জন্য। এবং তারা বলেছেন ধীরে ধীরে এই বুড়িগঙ্গা নদী থেকে যে ইঞ্জিনবিহীন যেসব নৌকা রয়েছে, অর্থাৎ আমরা যে আপনি এখন যে এগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা যেখানে যাত্রীরা এমনই ঝুঁকি নিয়ে নদীর এপার থেকে অর্থাৎ ঢাকার পাশ থেকে কেরানীগঞ্জে যায়, এই নৌকাগুলোকেও ধীরে ধীরে তারা বন্ধ করে দিবেন। তারা এখানে সব ধরনের বলেছেন যে এই যারা ছোট ছোট নৌকার মালিক তাদেরকে 4-5 জন মিলে তারা যাতে একটি করে ইঞ্জিন চালিত নৌকা তৈরি করে তারা তেমনটি উদ্যোগ নেবেন এবং তারা বলছেন তারাও সেক্ষেত্রে সহযোগিতা করবেন। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা যে 3টি ঘাটের কথা আপনাকে সকালে বলেছিলাম যে যেটিকে বলা হয় লালকুঠি ঘাট, যেটিকে বলা হয় শ্মশান ঘাট এবং ওয়াইজ ঘাট, সেই ঘাট 3টিতে কিন্তু এখনও নৌকাগুলো চলছে। এখানে এই স্থায়ী পন্টুনটি বসানোর পরে ওই 3টি ঘাটই বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করার পরে এখান থেকেই শুধুমাত্র যত যাত্রী রয়েছে, প্রতিদিন কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই কেরানীগঞ্জ থেকে ঢাকায় এই শুধুমাত্র নৌকায় করে পারাপার করে থাকেন এবং বিপুল সংখ্যক যাত্রী কিন্তু তারাই নৌকার মাধ্যমে লঞ্চে উঠে দক্ষিণাঞ্চলে যেয়ে থাকেন। তো এই সবগুলো পথ কিন্তু বন্ধ করার জন্য তারা এই উদ্যোগটা নিয়েছেন। তবে আমরা তাকে জানতে চেয়েছিলাম যে বিআইডব্লিউটির চেয়ারম্যানকে যে এই উদ্যোগটা কতটুকু সফল আসলে হবে, কারণ আগেও কিন্তু এমন উদ্যোগ নেয়ার পরও কখনোই সেই উদ্যোগগুলো সফল হয়নি। তো তিনি যে বিষয়টি বলেছেন তারা এবার যে কোনো মূল্যে, যেটি কিনা সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশ, তারা বলছেন সে নির্দেশ পালন করে তারা এই কাজটি যে কোনো মূল্য কিন্তু করার জন্য তারা বদ্ধপরিকর। তো সে কাজটি তারা এখন করছেন এবং যেহেতু বাদামতলী একটি বড় ব্যবসায়িক এলাকা এটি, তারা এই রাস্তাটিও কিন্তু যে কোনো মূল্যে খালি করে যাতে মানুষজন যে এখানে যে লঞ্চ বা ওয়াটার বাস দেওয়া হয় সেগুলোর থেকে নেমে যাতে সহজে ঢাকার মধ্যে প্রবেশ করতে পারে বা ঢাকা থেকে সেখানে উঠতে পারে, সে কাজটিও তারা করবেন। তো মূলত আপনি জানেন গত সপ্তাহে এই বুড়িগঙ্গায় একটি নৌকাডুবির মাধ্যমে 6 জন নিহত হওয়ার পর কিন্তু এই উদ্যোগটি নেওয়া হলো বিআইডব্লিউটির পক্ষ থেকে। তো মোটামুটি আমার কাছে এই ছিল সবশেষ খবর। শাফিন। সদরঘাট এলাকা থেকে বিআইডব্লিউটিএর অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। বিভিন্ন এনজিও সংস্থার দখলে কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের মোটেল হোটেলগুলো, এতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের মধ্যে। সচেতন মহল বলছে এতে পর্যটন শিল্পের ক্ষতি হচ্ছে। তবে পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের সুবিধার্থে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা দেখার জন্য দেশি বিদেশি পর্যটকরা ভিড় করেন এখানে। পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের রাত্রি যাপনের সুবিধার্থে পর্যটন কর্পোরেশন নির্মাণ করে মোটেল প্রবাল, উপল, লাবণী ও হোটেল শৈবাল। এছাড়াও ভাড়া তুলনামূলক কম হওয়ার পাশাপাশি সাগরের খুব কাছাকাছি হওয়ায় পর্যটকদের কাছে হোটেল মোটেলগুলো জনপ্রিয়। কিন্তু এখন পর্যন্ত পর্যটন কর্পোরেশনের এই হোটেল মোটেলগুলোতে পর্যটকদের থাকার ব্যবস্থা নেই। গত 1.5 বছর এসব হোটেল মোটেলগুলো ভাড়া দেয়া হয়েছে বিদেশি এনজিও সংস্থাকে। ফলে বিপাকে পড়ছেন পর্যটকরা। পর্যটক কর্পোরেশনের হোটেলে থাকার জন্য, কিন্তু এখানে এসে দেখি আমাদের হোটেলে বুকিং নেই। আমরা এসে বেসরকারি ওইখানে থাকতে হচ্ছে, তার ওইখানে টাকা খরচ বেশি যাচ্ছে আমাদের। প্রবেলটা ভালো একটা জিনিস, ওখানে যাব, থাকবো, আরামাইসে থাকবো, কিন্তু এখানে আমার গেট থেকে বের করে দিয়েছে, এখানে আপনার আন্তর্জাতিক সংস্থানে দিয়ে দেওয়া হয়েছে। সচেতন মহল বলছে, পর্যটনে উন্নয়নমুখী না হয়ে উল্টো পর্যটন বিমুখ আচরণ করছে পর্যটন কর্পোরেশন। পর্যটন কর্পোরেশন পর্যটনের উন্নয়নে যে ভূমিকা রাখা দরকার, ইদানিং তারা সেই দায়িত্ব থেকে সরে যাচ্ছে। পর্যটনের যে হোটেল মোটেলগুলো আছে সেগুলোই এখন এনজিওদের কাছে ভাড়া দিয়ে পর্যটন বিমুখ তাদের আচরণ শুরু করেছে। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জানান, পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের সুবিধার্থে দ্রুত এই ব্যাপারে পর্যটন কর্পোরেশন ব্যবস্থা নেবে। রোহিঙ্গা ইস্যুর সমাধান হয়ে গেলে এগুলি ঠিকই পর্যটন শিল্পের জন্য এই মডেলগুলি ঠিকই আগের মতোই যথাযথ এই পর্যটনদের থাকার জন্য ব্যবহৃত হবে। পর্যটন কর্পোরেশনের এই 4টি হোটেল ও মোটেলে 500-রও বেশি পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। সুন্দরবনের দুবলার চর সহ 5টি চরে চলছে শুটকি উৎপাদন। আবহাওয়া অনুকূলে ও জলদস্যুদের উৎপাত না থাকায় এবার কাঙ্ক্ষিত পরিমাণে শুটকি উৎপাদন হয়েছে। ফলে এ খাত থেকে গত বছরের তুলনায় এবছর অধিক রাজস্ব আদায় হবে বলে আশা করছে বন বিভাগ। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সুন্দরবন উপকূলে দুবলার চর সহ 5টি চরে গত অক্টোবর থেকে শুরু হয় শুটকি আহরণ মৌসুম। চলবে টানা মার্চ মাস পর্যন্ত। তাই মাছ আহরণ থেকে শুরু করে শুকানোর কাজে দম ফেলার ফুরসত নেই জেলেদের। বন বিভাগের অনুমোদন নিয়ে ডিপো মালিক বহরদার সহ প্রায় 20,000 জেলে শত শত ট্রলার ও নৌকায় মাছ আহরণ করছেন। জেলেরা বলছেন, এবার সমুদ্রে ডাকাতের উৎপাত না থাকা এবং আবহাওয়া অনুকূলে থাকায় গেল বছরের তুলনায় বেশি মাছ আহরণ সম্ভব হয়েছে। লইট্টা, ছুরি, চেলা, ভেটকি, কোরাল, চিংড়ি, রূপচাঁদা, কঙ্কন ও মেদ সহ বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ শুকিয়ে শুটকি উৎপাদন করা হয়। ভোলা মাছ পাই, বড় ছুরি মাছ পাই, ফেসা মাছ পাই, খয়রা মাছ পাই। 30-40 জেলে আছে, ওনাদের খুব ভালো ইয়ে যাচ্ছে, মানে আপনাদের ডাকাত কোনো সমস্যা নাই। শুটকি গতবার চেয়ে একটু ভালো পাওয়া যাচ্ছে। শুটকি মৌসুমে খুবই ভালো যাচ্ছে। আর যে সুন্দরবনে যে জলদস্যু ছিল তা এবছর দেখা যাচ্ছে না। কেমিক্যাল ছাড়া মাছ উৎপাদন করে আমরা যারা ব্যবসায়ী আছি তাদের মাধ্যম দিয়ে শহরে মাছগুলো চালান করে দেয়া হয়। এবছর কাঙ্ক্ষিত পরিমাণ শুটকি উৎপাদনে খুশি দুবলা ফিশারম্যান সমিতির এই নেতা। এই মৌসুমে কোনো ঝড় বৃষ্টি বন্যা হয়নি, যে কারণে জেলেদের কোনো শুটকি মাছ নষ্ট হয়নি। আমাদের শুটকির উৎপাদন ইনশাল্লাহ ভালো। বন বিভাগের এই কর্মকর্তার আশা, জেলেরা নির্ভয়ে মাছ ধরতে পারায় গত কয়েক বছরের চেয়ে অধিক রাজস্ব আদায় হবে এবার। বিগত সময়ে যে ধরনের রাজস্ব আয় হয়েছে দুবলার চর থেকে শুটকির মাধ্যমে, এই বছর রাজস্ব আমরা গত 2-3 বছরের থেকে অনেক বেশি রাজস্ব এবার আমরা আহরণ করতে পারবো। এ মৌসুমে সুন্দরবনের 5টি চরে 38 জন ডিপো মালিকের অধীনে 870টি জেলে ঘরে মাছ শুকিয়ে শুটকি উৎপাদন করা হচ্ছে। সময় সংবাদ, বাগেরহাট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 ঘন্টা পর কুয়েত মৈত্রী হলে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু। সিলমারা ব্যালট পাওয়ায় প্রভোস্ট বরখাস্ত, রোকেয়া হলে বিক্ষোভ, অন্য হলে উৎসব মুখরভাবে চলছে ভোট। দুপুরে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্স। বিআরটিসিকে 1100 বাস ট্রাক সরবরাহ সহ 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। ঢাকা সদরঘাট থেকে খেয়াঘাট সরাতে বিআইডব্লিউটি এর অভিযান। নির্দিষ্ট করে দেয়া হচ্ছে পারাপার। নৌকাডুবিতে 6 জনের মৃত্যুর পরেই এই উদ্যোগ। হালদা নদীকে ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরে পানি সমস্যার সমাধানের পরিকল্পনা ওয়াসার। গতিপ্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের।
এবং রোহিঙ্গাদের ঘিরে বিভিন্ন এনজিওর দখলে কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেল, বিরূপ প্রতিক্রিয়া, ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময়। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।